প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাইয়ের বীর শহীদদের আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি যখন এই অনুষ্ঠানটি করছি, আমার বক্তব্য রেকর্ড করছি, তখন জাতীয় সংসদের সদস্যরা যে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের, তার গণনা শুরু হয়েছে। ফলাফল কী হবে তা অবশ্য বোঝা যায়। সেই বোঝা থেকে আমি প্রথমেই আমার বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি রাষ্ট্রপতি নির্বাচন হবেন। ৭০ ধারা তো মেনে চলতে হবে এবং সেই হিসেবে প্রত্যেক সদস্য দলগতভাবে ভোট দেবেন, অতএব এর বাইরে যাবার সুযোগ নেই। ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। অনেক বড় দায়িত্ব তার উপরে সম্ভবত পড়বে, যদিও এখন সেরকম কিছু নয়, এখন তো আগের কনস্টিটিউশন অনুযায়ী চলবে। কিন্তু নতুন যে সংশোধন বা সংস্কার কনস্টিটিউশনে হবে, সেখানে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল বেশ কিছু দায়িত্ব পাবেন। অন্তত কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেবার নিজস্ব বিবেচনায় তিনি করতে পারবেন। সেখানে তার নিজস্ব বিবেচনা কতখানি কাজ করতে পারবে, তার দল তাকে কতখানি সহযোগিতা করবে, সার্বিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে গড়ে তুলতে সহায়তা করবে, তার উপরে নির্ভর করছে তার সাফল্য। তারপরেও তাকে তার সাফল্যের প্রত্যাশায় অভিনন্দন। ২০২৪ সালে জনগণের যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশটা গড়ে তোলবার চেষ্টায় অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এই অধ্যাদেশের মধ্যে অনেকগুলোই ছিল যেগুলো সরকারের দৈনন্দিন কার্যকলাপ চলবার জন্যে অধ্যাদেশ এত বেশি হয়েছিল। আবার এর মধ্যে বিচার বিভাগের সংস্কার, দুর্নীতি দমন কমিশন আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন, এগুলোর বিধানও ছিল। এই কারণে দুটোকে এক করে হয়তো দেখা যায় না, কিন্তু তারপরেও এটা নিয়ে বেশ কিছু পয়েন্টে বিএনপির বিরোধিতা ছিল, তারা দ্বিমত করেছিলেন, যেটাকে ডিসেনশন বলি আমরা, ওনাদের নোট অফ ডিসেন্ট ছিল। নির্বাচনের পরে যখন জাতীয় সংসদ বসেছে, তখন তার ধারাবাহিকতায় মোট ৯৮টা আইন, ৯৮টা অধ্যাদেশ তারা আইনে পরিণত করেছেন, আর বাকিগুলোর ৪টা অন্তত বাতিল করেছেন, আর বাকিগুলো এগুলো বলেছেন আরও ভালো করে সংশোধন করে তারা দেশের সামনে, জনগণের সামনে নিয়ে আসবেন এবং সেগুলোকে আইনে রূপান্তরিত করবেন। আমার আজকের কথা প্রধানত এই বিষয় নিয়ে। এর মধ্যে দুটো বিষয়, ধরুন মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশন তারা অ্যাগ্রি করেননি, তারা নতুন করে সংশোধন করতে চেয়েছেন এবং মন্ত্রিসভা যেটা অনুমোদন করেছে তাদের সংশোধন, তাতে বলা হচ্ছে ১৮ ধারা অনুযায়ী আগে ছিল যে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য মানবাধিকার লঙ্ঘনের দায়ে জড়িত থাকার অভিযোগে যদি অভিযুক্ত হন, তাহলে তার ব্যাপারে তদন্ত প্রতিবেদন এই বাহিনী প্রধান বা সরকার দেবে। দর্শক মণ্ডলী, যে বাহিনীর তিনি সদস্য, সেই বাহিনীর প্রধান তার নামে অভিযোগটা করবেন। অভিযোগ যারা করবেন তারা নিশ্চিতভাবে সেই মানুষটাকে একা তো অভিযুক্ত করবেন না, তার বাহিনীও তার সাথে যুক্ত হবে। এই জন্যেই আমাদের কথা ছিল যে বাহিনীর সদস্যদের বা বাহিনী প্রধানকে তদন্তের যদি প্রধান দায়িত্ব দেওয়া হয়, তাহলে তিনি এই তদন্তটা যথাযথভাবে নাও করতে পারেন। এটার পরিবর্তন হবার কথা ছিল, কিন্তু যে প্রতিবেদন দেওয়া হয়েছে, সেই প্রতিবেদনে মানে সংশোধিত আকারে যেটা পেশ করে মন্ত্রিসভায় পাশ করা হয়েছে, সেখানে ওই বিধানটি হুবহু আগের মতো রয়ে গেছে। তার মানে বলা যায় এটার মধ্যে পরিবর্তন এমন কিছুই হয়নি। মানবাধিকার কমিশন গঠনের জন্যে যে বাছাই কমিটি, অর্থাৎ কমিশনের চেয়ারম্যান এবং তার কমিশনার নিয়োগ করার জন্যে যে বাছাই কমিটি করা হয়েছিল, তার সদস্য হিসেবে ছিলেন স্পিকার, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সরকার দলের একজন এমপি এবং মন্ত্রিপরিষদ সচিবকে। অন্যান্য সদস্যদের, অন্যান্য দলের প্রস্তাবটা এরকম ছিল না। সেই প্রস্তাবের মধ্যে সেখানে
একজন ডেপুটি স্পিকারের কথা ছিল তিনি বিরোধী দল থেকে নিয়োজিত হবেন, একজন বিরোধী দলের সদস্য রাখবার কথা ছিল, কিন্তু সেগুলো বাদ দিয়ে ওনারা যেভাবে করেছেন সেটা আমি আপনাদের পড়ে শোনালাম। কিন্তু ওনারা এরপরেও যুক্ত করেছেন এর বাইরে যে আরও 3 জন সদস্য রাখার বিধান আছে, তাতে অন্তত 2 জনের মনোনয়ন সরকারের হাতে রাখা হয়েছে। ফলে কমিশন কীরকম গঠিত হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। এবার বলবো গুমের কথা। গুম তদন্তের দায়িত্ব ঠিক মানবাধিকার কমিশনের মতো পুলিশের হাতে দেওয়া হয়েছে। সবাই জানেন গুমের অভিযোগে যারা অভিযুক্ত হয়েছেন তাদের মধ্যে বাহিনী হিসেবে পুলিশ, কেউ কেউ বলেন সবচেয়ে বেশি গুমের সাথে তারা যুক্ত ছিলেন, কেউ কেউ বলেন মানবাধিকার বিরুদ্ধে, বিশেষ করে শেষ পর্যায়ে রাস্তার লড়াইয়ে সবচাইতে বেশি গুলি করে মানুষ মেরেছে পুলিশ। তাদের হাতে কারা কারা মানবাধিকার লঙ্ঘন করেছে, গুম করেছে, তাদের তদন্ত করবার দায়িত্ব তাদের বাহিনী প্রধানের হাতে দিলে সেটা কোনোভাবেই যথাযথ হবে না। আবার ধরা যাক যে উপরের স্তরের কোনো অফিসার এরকম একটা অপরাধ করেছেন, তার তদন্তের দায়িত্ব একজন অধস্তন কর্মকর্তার উপরে দেওয়া যাবে, কিন্তু সেই অধস্তন কর্মকর্তা সেটা অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিল করতে পারবেন, প্রস্তুত করতে পারবেন, কিন্তু এই অধস্তন কর্মকর্তা যেটা দাখিল করবে সেটার সপক্ষে যদি সন্তোষজনক কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায়, তাহলে যে ম্যাজিস্ট্রেটকে এটার এখতিয়ার দেওয়া হয়েছে তিনি ঊর্ধ্বতন ওই ব্যক্তিকে এই অপরাধের অভিযোগ থেকে সম্পূর্ণ অব্যাহতি দিতে পারবেন। মানে কি দাঁড়ালো, একটা তো প্রথমত ক্ষমতাই দেওয়া হলো তাদের হাতে যারা এটা করেছে, দ্বিতীয়ত যে ম্যাজিস্ট্রেটকে দেওয়া হলো তিনি আবার সেই ব্যক্তি যিনি অভিযুক্ত আছেন তখনও তাকে খালাস দেবার মতো অধিকার পেয়েছেন। ফলে এই দুটো অভিযোগ নিয়ে অনেক বড় সংশয় তৈরি হয়েছে, সত্যি সত্যি এর মধ্যে দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠার, গুমের বিরুদ্ধে যথাযথ করে প্রতিকার করবার ব্যবস্থা করা সম্ভব কি না। জাতিসংঘ র্যাবের বিলুপ্তি চেয়েছিল। জাতীয় নির্বাচন আগে বিএনপিও সংবাদ সম্মেলন করে র্যাবের বিলুপ্তির কথা বলেছিল, আপনাদের মনে আছে। তবে এখন প্রায় একই ক্ষমতা ও কাঠামোয় র্যাবের নাম পরিবর্তন করে তার নাম রাখা হয়েছে এসআরবি। বাহিনীকে বিলুপ্ত করা হয়নি, কিন্তু স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নাম রেখে দেওয়া হয়েছে। মন্ত্রিসভায় খসড়া অনুমোদন আইন পরীক্ষা করে দেখা গেছে কাগজে র্যাব বিলুপ্ত হলেও বাহিনীটির প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা প্রায় সবই থাকছে। র্যাবের বর্তমান জনবল, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, নথি ও অন্যান্য সম্পদ এসআরবিতে যাবে। অর্থাৎ এটা শুধুমাত্র ট্রান্সফার হবে, অন্য কোনো কিছু হবে না। এবং এইরকম করে যারা পুরাতন র্যাব ইউনিটে ছিলেন তারা নতুন এসআরবি ইউনিটে কেবলমাত্র যুক্ত হবেন। র্যাবের দায় দায়িত্ব, চুক্তি, মামলা, পক্ষে বা বিপক্ষে যেগুলো চলমান সেগুলো আগের মতো করেই চলবে, কেবল নতুন সংগঠনটির নামে। দর্শক, আমরা একটা অনেক বড় আশা করে লড়াই করেছিলাম, অনেক বড় আশা নিয়ে ভোট দিয়েছিলাম, সরকার করেছিলাম, এবং সেই সরকার সমগ্র জনগোষ্ঠীকে নিয়ে এই সমস্ত কিছুর প্রতিকার করবেন, সংস্কার করবেন, একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব, এটা আমাদের প্রত্যাশা ছিল। যখন সবগুলো অধ্যাদেশ বাংলা হলো না, বিশেষ করে বিচার বিভাগ সম্পর্কে নতুন কথা তারা বললেন, এবং গুম কমিশন, মানবাধিকার কমিশন সম্পর্কেও আপত্তি করলেন, তখন আমরা প্রশ্ন তুললে তারা বলেছিলেন যে তারা এটাকে পরিশোধন করে আরও উন্নত আকারে নিয়ে আসবেন। কিন্তু দুটোর যে সংস্কার আমরা দেখলাম তাতে ভবিষ্যৎগুলো নিয়ে সংশয় তৈরি হয় নাকি। আমি সরকারের কাছে অনুরোধ করব, সরকারের যারা যারা এই কাজগুলো করছেন তাদের কাছে অনুরোধ করব, এখনও জনগণের আশাকাঙ্ক্ষার প্রতি কান পেতে শুনে সেই ভিত্তিতে বাকি সংশোধনগুলো করেন। আর মন্ত্রিপরিষদ যদিও এটা অনুমোদন করেছেন, কিন্তু তারপরে আমি মনে করি এইভাবে যেরকম করে মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে সেইভাবে যদি এটাকে আইনে পরিণত করা হয়, তাহলে অপরাধীরাই আবার জায়গা পাবে। যারা আক্রান্ত, যারা এর ভবিষ্যতে আক্রান্ত হতে পারে, তারা কোনো সুবিচার পাবে, তার কোনো সুযোগ নেই। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।